আমার নাম হাসিব। বর্তমানে আমি একজন মাদ্রাসা শিক্ষক এবং মসজিদে ইমামতি করি। আমার জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক সত্য ঘটনা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আপনারা সকলে শুনলে নিশ্চিত অবাক হবেন। তবে এটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনা, যেটা কিনা আমার জীবনের সঙ্গে এখন পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা হাসিবের ঘটনায় আজকে চলে যাব। হাসিবের সঙ্গে কি ঘটেছিল সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন ভূত বাক্স বাই RJ ইমরান। বরাবরের মতোই কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন ভূত বাক্স বাই RJ ইমরান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন সরাসরি আমরা ঘটনায় চলে যাই। আমি ঘটনাটি একদম শুরু থেকে ছোটবেলা থেকেই বলছি। আমার নাম হাসিব। আমি একজন কৃষকের ছেলে এবং আমরা মোট 2 ভাই 3 বোন। আমার বড় 2 বোনের বিয়ে হয়ে গিয়েছিল এবং ছোট যে বোনটা ছিল সেই বোনটা ছিল আমাদের বাড়িতে। এবং আমার বয়স তখন খুব বেশি না, হয়তো 8-9 বছর হবে। ওই সময়ে আমাকে মূলত আমার আব্বাজান স্কুল থেকে ছাড়িয়ে আমাকে মাদ্রাসায় ভর্তি করার সিদ্ধান্ত নেন। আমার যে ছোট ভাই ছিল সে একটু দুষ্টু প্রকৃতির ছিল এবং খুবই দুষ্টুমি করতো সবার সাথে এবং তার নামে কমপ্লেন সবসময় বাড়িতে আসতো। তো আমি একটু অন্যরকম ছিলাম, একটু ভিন্ন স্বভাবের ছিলাম। তো যার কারণে আব্বাজান আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করানোর সিদ্ধান্ত নিলেন, আমি আসলে তার সিদ্ধান্তের প্রতি অসম্মান জানাইনি। কিন্তু আমার যে ছোট ভাই ও আবার একটু ফাজিল এবং দুষ্টু প্রকৃতি ছিল, যার কারণে ওকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আসার পরেও ও আসলে সেখানে পড়েনি। ও 3-4 দিন পরে সেখান থেকে চলে আসে। তো মাদ্রাসাটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ছিল, প্রায় 4-5 গ্রাম দূরে, এবং ও 2 বার ওইখান থেকে পালিয়ে বাড়িতে চলে এসেছে। তো এই সব কথা চিন্তা করে আব্বাজান ওকে আর পরবর্তীতে মাদ্রাসায় পাঠায়নি। এমনকি ও স্কুলে যেতেও চাইতো না, কারণ পড়াশোনা নাকি ওর ভালো লাগতো না। ও ওরকমভাবেই আর কি চলাফেরা করতো গ্রামে গঞ্জে, এদিকে ওদিকে, এবং এমন কোনো দিন নেই যে ওর নামে কোনো কমপ্লেইন আসতো না। তো যাই হোক, ওর চ্যাপ্টারটা এখানেই ক্লোজ হয়ে যায়। আমার ওর সাথে যোগাযোগ এখানে শিথিল হয়ে যায়, কারণ আমি মাদ্রাসায় একবারের জন্য চলে গিয়েছিলাম। আমাকে আসলে মাদ্রাসা থেকে শুক্রবার ব্যতীত আসতে দিত না। শুক্রবার একটা ছুটি পেতাম আমরা। তো সেই শুক্রবারের ছুটিতে আর যদি বিশেষ কোনো অকেশন থাকতো, সে বিশেষ অকেশনে আমরা বাড়িতে আসতাম, যার যার বাড়িতে যেতাম। তো মাদ্রাসা জীবনের শুরুর দিকের ঘটনাগুলো একটা অদ্ভুত ঘটনা। আপনারা জানেন যে গ্রামের বাচ্চারা কীরকম চঞ্চল হয় এবং কিভাবে তারা চলতে পছন্দ করে। তো হঠাৎ করে যদি তাদেরকে একটা আবদ্ধ ঘরে একটা ডিসিপ্লিনের ভিতরে আটকে দেওয়া হয়, তখন তাদের মন মানসিকতার অবস্থা কি হয় এবং তখন তারা আসলে কিভাবে জীবনযাপন করে সেটা আপনারা অনেকেই জানেন। তো আমার অবস্থাও ঠিক তেমনটাই হলো। একটা চঞ্চল ছেলে যে কিনা আশপাশ দিয়ে খেলে বেড়াতো, যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই করতো। তো হঠাৎ করে তাকে মাদ্রাসায় বন্দি করে দেওয়া হয়। তো বলা বাহুল্য যে ছোটোবেলা থেকেই আমি দেখতে বেশ সুন্দর এবং হ্যান্ডসাম বলা চলে। অনেকে আমাকে পছন্দ করতো। তো সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে আমি নিজের বড়াই করছি এমন না, তবে অন্যান্য সাধারণ অ্যাভারেজ ছেলেদের থেকে আমি দেখতে একটু বেশি সুন্দর ছিলাম। তো এটার নজর লেগেছে কিনা নাকি অন্য কিছুর নজর আমি বলতে পারবো না। তো আমার মাদ্রাসার জীবন কিন্তু এরকমভাবে কাটতে থাকে। তো যেদিন মূলত আমার সাথে ঘটনাটা ঘটে, সেদিন ছিল গিয়ে এক বৃহস্পতিবারের রাত, এবং বৃহস্পতিবারের রাতে আমাদের গিয়ে একটা জায়গায় একটা দাওয়াত ছিল। তো মাঝে মধ্যে আমাদের বৃহস্পতিবার শুক্রবারের দাওয়াত থাকতো, আর বৃহস্পতিবারে যেহেতু হাফ ক্লাস হতো, সেহেতু ওই বাকি হাফ ক্লাস হুজুর আমাদেরকে বিভিন্ন জায়গায় দাওয়াতে পাঠাতেন কোরআন শরীফ পড়ার জন্য বা খতম দেওয়ার জন্য। তো ততক্ষণে আমার প্রায় 15 থেকে 16 পারার মতো হয়ে গিয়েছে, এবং আমি আসলে পড়ালেখায় ফাঁকিবাজ ছিলাম। তো যার কারণে আমার পারাগুলো মুখস্থ হতে একটু দেরি লাগছিল। তো পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে আসলে ফাঁকি দেওয়াটা আসলে ভালো কিছু নয়। ফাঁকি দিলে আসলে খুব দ্রুত আমি হাফেজ হতে পারবো না, এবং আমাকে এটাই করতে হবে। তো আমার বয়স তখন 12 কি 13 বছর, 14 বছরের কাছাকাছি হতে পারে। তো আমি আসলে ওই সব জিনিস সম্পর্কে এতটা ভালো বুঝি না, প্রেম টেম এইসব বিষয় সম্পর্কে ভালো মতো বুঝি না। তো এক্স্যাক্ট আমি বয়সটা বলতে পারছি না, 15 হতে পারে। তো এইটার আশেপাশে আর কি। তো ওই সময় আমার 15 পারা চলে। তো আমাদের হুজুর আমাদেরকে কি বিভিন্ন জায়গায় খতম দিতে পাঠাতেন। কোনো মরা বাড়িতে হলে বা দোয়া মাহফিলের অনুষ্ঠান হলে, বা এমন জায়গায় অনেক হতো যে আমাদেরকে খাওয়ার জন্য অনেক জায়গায় সেখানে ডাকা হতো, আমাদেরকে দিয়ে কোরআন শরীফ খতম দেওয়ানো হতো, এবং পরবর্তীতে
আমাদেরকে হচ্ছে কি খাওয়ানো হতো এবং আসার সময় টাকাও দিয়ে দেওয়া হতো। তো ওরকমই এক বিকেলের ঘটনা, আমরা হচ্ছে কি বৃহস্পতিবার দিনের ঘটনা, আমি, আমার এক বন্ধু এবং সেই সাথে আরও 2জন ছাত্র, ওরা আবার পড়াশোনায় বেশ পারদর্শী। তবে একটা জিনিস ওদের কাছ থেকে আমারটা ভিন্ন ছিল, যে আমি পড়াশোনায় তেমন পারদর্শী ছিলাম না বা ওদের মতো অতটা স্মার্ট ছিলাম না পড়াশোনায়, কিন্তু আমার কণ্ঠ এত সুন্দর ছিল যে হুজুররা আমার কণ্ঠেই তিলাওয়াত শুনতে চাইতেন। যদি কোথাও হুজুরদের সাথে আমরা কোনো মাহফিলে বা কোনো দোয়াতে যেতাম, দোয়ার অনুষ্ঠানে, তো সেখানে হুজুর আমার নাম ধরে ডাকতেন, বলতেন কি যে হাসিব তুমি অমুক সূরাটা বলো। তো আমি তখন খুব সুন্দর করে বলতাম। তো এখানে সকলে আমাকে আমার প্রশংসা করতো যে আসলে এই ছেলেটার কণ্ঠ খুবই ভালো এবং খুব সুন্দর করে গজল গিয়েছে, খুব সুন্দর করে সূরা তিলাওয়াত করেছে। তো এই ছিল হচ্ছে আমার বৈশিষ্ট্য। তো যার কারণে হুজুর হচ্ছে কি আমি খারাপ ছাত্র হওয়া সত্ত্বেও আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। এটাই হচ্ছে একমাত্র বৈশিষ্ট্য ছিল আমার, যে আমি খুব সুন্দর করে কণ্ঠ দিতে পারতাম। সেটা সূরা তিলাওয়াত হোক, কোরআন শরীফ তিলাওয়াত হোক, অথবা যে কোনো কিছু তিলাওয়াত হোক, গান গজল সব কিছু। তো যাই হোক, আমি আমার মূল সেই ঘটনায় ফিরে যাই। তো ওই দিন ছিল হচ্ছে আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা জায়গায় একটা দোয়ার অনুষ্ঠান ছিল। সেখানে মূলত আমাদের বাদ আসর যাওয়ার কথা ছিল এবং আমরা আসর নামাজ পড়ে সেখানে চলে গেলাম। আমাদের মাদ্রাসা থেকে 2 গ্রাম পরে ছিল। তো আমরা বেশ কয়েকটা সাইকেল নিয়ে গেলাম, মোট 6 জন আমরা গিয়েছিলাম, এর মধ্যে 5 জনই হাফেজ ছিল। আর আমাকে মূলত পাঠানো হয়েছিল আমার সুন্দর কণ্ঠের জন্য। তো আমি হচ্ছে কি সেদিন ওদের সাথে চলে গেলাম এবং 3টা সাইকেল ছিল। তো আমি সাইকেল চালাচ্ছিলাম, 2 গ্রাম পরে যেহেতু ছিল, আমরা আসরের নামাজ পড়েই আমরা রওনা দিই। তো সেই বাড়িতে গেলাম আমরা। তো সেখানে হচ্ছে রাতের অনুষ্ঠান ছিল এবং রাতের বেলা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। তারপর হচ্ছে কি আমরা ওইখানে গেলাম, গিয়ে প্রথমে হাফ খতম আমরা দিলাম। এরপর আমরা মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ে মাগরিব থেকে এশা পর্যন্ত আমরা বাকি অর্ধেক শেষ করলাম এবং বাকি অর্ধেক শেষ করে আমাদের এশার নামাজটা শেষ করে আপনাদের ওইখানের আরও কিছু বুজুর্গ প্লাস ওইখানকার ইমাম সাহেব এবং অনেকে এসেছিলেন, প্লাস 8টার পরে হচ্ছে গিয়ে আমাদের যে মেন হুজুর, আমাদের মাদ্রাসার যে হুজুর, ওনার বাড়ি আবার ওই গ্রামেই। তো উনি আসেন, উনি এসে হচ্ছে গিয়ে দোয়ার অনুষ্ঠান শুরু করেন। তো আমাকেও তিনি হুজুর বলেন কি যে এই হাসিব তুমি এক কাজ করো, তুমি অমুক সূরাটা সম্পূর্ণটা বলো এবং খুব সুন্দরভাবে বলবা, ঠিক আছে? তো দোয়ার মাহফিলে প্রথমে কিন্তু ওই ছাত্রদেরকে দিয়ে দোয়ার অনুষ্ঠান করা হয় বা দোয়া পড়ানো হয়। তো আমি তখন খুব সুন্দর করে ওইখানে যে সূরাতুল জিন ছিল, উনি আমাকে সেখান থেকে আয়াতগুলো বলতে বলেছিলেন। তো আমি তখন সূরাতুল জিনটা তিলাওয়াত করতে লাগলাম খুব চমৎকার করে, এবং চারিদিকে কিন্তু গ্রামের ওইখানটা খুব নীরব থাকে। তবে আর ওনাদের যে বাড়িটা, সেই বাড়িটা ছিল হচ্ছে গিয়ে মাঠের 2 পাশে, মানে 2 পাশে মাঠ, এই পাশেও কোনো বাড়িঘর নেই, ওই পাশেও কোনো বাড়িঘর নেই। আর ওনাদের বাড়ির পেছনে হচ্ছে বিরান ভূমি, মানে হচ্ছে গাছপালা, বিরাট জঙ্গল এবং ভিটা, আসলে চেয়ারম্যানের ভিটা মনে হয় এটা। তো সেহেতু অনেক বড় এবং এখানটা আসলে কেউ যাতায়াত করে না। তো ওনারা এখানে এসে বাড়ি করেছে। তো ওইখানটাই আমি হচ্ছে গিয়ে ওই জোরে কণ্ঠ ছেড়ে দিয়ে তিলাওয়াত করতে শুরু করলাম। তো তখন হচ্ছে গিয়ে সকলে ওখানে বসেছিল। তো তিলাওয়াত করার মাঝখানে একটা অন্যরকম সুঘ্রাণ আমার নাকে ভেসে আসছিল। তো এত চমৎকার সুঘ্রাণটা, আমি প্রথমে মনে করলাম হয়তো কেউ কোনো পারফিউম মেরেছে অথবা আতর টাতর দিয়েছে, কারণ এইসব জায়গাতে আতর দেওয়াটা স্বাভাবিক বিষয়। তো আমি ওইটা শেষ করলাম। শেষ করার পরে সকলে আসলে আমার প্রশংসা করলো যে আসলে খুব সুন্দর কণ্ঠ এবং খুব সুন্দর ভাবে তিলাওয়াত করেছো তুমি। তো তারপর হুজুর মোনাজাত করলেন। মোনাজাত করার পরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। তো পুরো বাড়ির ভিতরে হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, যেহেতু রাত্রেবেলার অনুষ্ঠান ছিল, এটা দোয়া মাহফিলের অনুষ্ঠান ছিল। তো তারপর হচ্ছে তিনি আমাদেরকে খাওয়ালেন। তো আমরা ভরপেট খেলাম। ভরপেট খাওয়ার পরে আমাদেরকে হুজুর বললেন কি যে আজকে আমি মাদ্রাসায় যাব না, কালকে তো যেহেতু শুক্রবার, মাদ্রাসায় ইনচার্জ আছে, তোমরা এক কাজ করো, তোমরা যদি আজকেই বাড়ি চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো, এখন তো রাত বেশি হয়নি, আর তোমাদের বাড়িতে আশেপাশের গ্রামেই, তো তোমরা আজকে কিন্তু চলে যেতে পারো। তো তখন আমাদের এক ছাত্র বললো কি যে না হুজুর, আমার বাড়িতে অনেক দূরে, রাত হয়ে গেছে, আমি কালকে সকালে যাব। তো আপনি যেহেতু অনুমতি দিয়েছেন, আমি কালকে সকালে যাব। তো আমি তো এই রাত মিস করব না, আমি তো অবশ্যই বাড়িতে চলে যাব এবং বাড়িতে না গিয়ে তো আমি এখানে থাকবো না। তো আমি আমার যে ছাত্র বন্ধুরা ছিল, ওরা 5 জনই হচ্ছে গিয়ে মাদ্রাসায় যেতে চাইলো এবং এদের মধ্যে থেকে একজন হচ্ছে গিয়ে একজন, আর ওর আরেকটা বন্ধু আছে মাদ্রাসায় থাকে, ওকে নিয়ে হচ্ছে অন্য ব্যাচে আর কি, ওকে নিয়ে বলে যে চলো আমরা চলে যাই বাড়িতে। হুজুর আমাদেরকে বলে দিয়েছে বাড়িতে গিয়ে রাত্রেবেলা একদিন বেশি পাবো আমরা। তো ও মাদ্রাসায় গিয়ে ওর যে ছোটো ভাই আছে ওর এলাকারই, সেই ছোটো ভাইকে নিয়ে ওদের সাইকেলটা নিয়ে চলে গেল। আর বাকি যে ছাত্ররা ছিল ওরা আসলে কালকে সকালে যাওয়ার সিদ্ধান্ত নিল। তো আমি তখন
হ্যাঁ, আমাদের ওইখান এলাকার কিছু ছেলে পেলে ছিল, দেখে বললাম কি যে চল আমরা যাই বাড়িতে। আমরা আজকে হুজুর বলছে চলে যেতে, হুজুর আজকে আসবে না, আর আসলেও কিছু বলবে না, কালকে আসলেও কিছু বলবে না, কারণ হুজুর বলছে ছুটি। তো আমাদের যে ওইখানকার যে ছাত্ররা ছিল ওরা আসলে হচ্ছে গিয়ে তখন রাজি হইল না, বলে কি যে না আমরা কালকে সকালেই যাবো, রাত্রেবেলা ভয় লাগে। তো আমি আবার এইসব বিষয়টাতে তেমনটা ভয়টাই পেতাম না। তো আমি কি করলাম, আমি মাদ্রাসা থেকে বেরিয়ে পড়লাম। আগামীকালকে যেসব জামা কাপড় নেওয়া লাগে বা যা যা জিনিস নেওয়া লাগে, আমার বাড়িটা কিন্তু খুব বেশি দূরে না, 3-4 গ্রাম পরে। তো আমি আসলে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বেরিয়ে পড়লাম যে আমি আজকে চলে যাব বাড়িতে এত রাত্রেবেলা। তারপর আবার জ্যোৎস্না রাত ছিল, তেমন কোনো মেঘ ছিল না আকাশে, ফুল জ্যোৎস্না, সব কিছু দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে কিন্তু তেমন ভয় ডর কিছু লাগে না। আমি রাত্রেবেলা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে কি একা একা যাতায়াত করে অভ্যস্ত, আর ছোটোবেলা থেকে আমি বেশ চঞ্চল প্রকৃতির। তো তখন আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমাদের গ্রামের আগের গ্রামটা, ওই গ্রামটার যে পরিবেশটা, ওইখানটায় হিন্দুরা বসবাস করে, তো এবং একটু ভিন্ন রকমের সেই জায়গাটা। তো ওই জায়গাটা আসলে অনেকে ভয় পায়। তো আমি চিন্তা করলাম যে এই জায়গাটা আসলে অনেক ভয় পায় অনেকে, তো এই জায়গায় আসলে আমি কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে যাব, যাতে করে আসলে কোনো ভূত প্রেত থাকলেও আসলে এই আয়াত শুনলে যেন আমার আশেপাশে না আসে। তো আমি সেটাই সিদ্ধান্ত নিলাম। এই জায়গাটুকুই আমার ভয় ছিল। তো আমি যেটা করলাম, ওই গ্রামে ঢোকার পর থেকে যে জায়গাটা একটু বেশি শুনশান এবং কোনো বাড়িঘর দোর নেই, এবং আমি শুনেছি যে এই জায়গাটাতে নাকি শ্মশান ঘাটও আছে, এখানকার এলাকার মানুষজন এইখানে মানুষ পোড়ায়। তো আমি একটু সামনে এগোতেই দেখলাম যে আসলেই এই শ্মশান ঘাটে আগুন জ্বলছে দাও দাও করে, এবং সেই আগুনের নিশ্চয়ই আজকে কোনো লাশ পোড়ানো হয়েছে এবং কাঁচা মাংসের গন্ধ আসছে খুব তীব্রভাবে। তো সেটা দেখে আমার আসলে খুবই বিশ্রী লাগলো যে মানুষ কীভাবে পোড়ায়, অনেকটা পুড়ে গেছে এবং হয়তো ধ্বংসাবশেষ জ্বলছে এখানে। তো সেইখানে একজন লোক হচ্ছে গিয়ে একটা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই সাথে আরও 2জন লোক ওনার সাথে আছে। তো তাদের দেখে আমার খানিকটা সাহস ফিরলো। তো তখন রাত খুব বেশি না, 10টার কাছাকাছি হবে, 10টার একটু পরপর। তো খুব বেশি রাত না, কিন্তু আমি মাদ্রাসা থেকে এরকমভাবে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো ওই 2জন লোককে দেখে আমার একটু সাহস ফিরলো, এবং আমার কিন্তু তখন আর ভয় লাগছে না যে এই জায়গা দিয়ে মানুষ গেলে ভয় পায় কিসের জন্য। তো গ্রাম কিন্তু এখানে শুরু মাত্র, এখানে মাত্র শুরু, এবং আরও বেশ খানিকটা পথ যেতে হবে। এবং হিন্দুয়ানি যে এলাকাটা আছে সেই এলাকাটায় কিন্তু প্রচুর গাছপালা থাকে এবং প্রাকৃতিক পরিবেশ ভালো থাকে। তো সেখানে গেলে একটু ভয় লাগার স্বাভাবিক বিষয়। তো রাত তখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো আমি তখন এগিয়ে যাচ্ছি, দুই পাশে ঘন জঙ্গল, মানে বিরাট বড় বড় মেহগনি গাছ লাগানো, এবং সেই গাছগুলো অনেক বড় হয়েছে, একদম ফরেস্টের মতো লাগছে। উপর থেকে হচ্ছে গিয়ে জ্যোৎস্না এসে নিচে পড়েছে। তো ওই টাইমটাতে আচমকা আমার আসলে ভয় লাগতে শুরু করলো। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আবার সেই আয়াতুল কুরসি এবং সেই সূরাতুল জিন পাঠ করতে থাকবো। তো আমি যে সূরাতুল জিন পাঠ করছি, এইটা নিয়ে আমার আসলে একদমই খেয়াল ছিল না যে জিন পাঠ করলে জিনেরা চলে আসতে পারে, এরকম কোনো কিছু আমার একদমই খেয়াল ছিল না। তো তখন হচ্ছে গিয়ে আমি সূরাতুল জিন তিলাওয়াত করতে শুরু করলাম। তো আমি আগেই বলেছি যে আমার কণ্ঠ মাশাআল্লাহ খুবই সুন্দর, সেই সাথে আমি দেখতেও সুন্দর। তো আমি তিলাওয়াত করতে করতে আচমকা এক পর্যায়ে আমার নাকে সেই সুঘ্রাণটা ভেসে আসতে লাগলো, যে সুঘ্রাণটা আসলে মূলত আমি সেদিন হচ্ছে গিয়ে মানে সেদিন বলতে 2-1 ঘন্টা আগে আমি ওই পেয়েছি, ওই বাড়িতে পেয়েছি। তো এরকম আতর তো আমি দেইনি, তাহলে সুঘ্রাণটা কোত্থেকে আসছে? তো আমি দ্রুত পা চালাতে লাগলাম, কণ্ঠ তিলাওয়াত আমি বন্ধ করে দিয়েছি, দ্রুত পা চালাতে লাগলাম। দ্রুত পা চালিয়ে আমি হচ্ছে গিয়ে বাড়ির দিকে আসতে শুরু করলাম। তো আমাদের বাড়ির আসার পথে একটা বিশাল বট গাছ পড়ে। তো ওই বট গাছের কাছে আসলে আমার বেশ খানিকটা ভয় লাগে, আসলে খুব ভয় লাগারই ব্যাপার। তো তখন হচ্ছে কি আমি ওইখান দিয়ে দৌড় মেরে আমি সে গাছটা পার হয়ে গেলাম। তো কেন যেন মনে হচ্ছিল যে আমার পেছন পেছন কেউ আসছে এবং আমাকে ফলো করছে, এরকম একটা চিন্তা আমার মাথায় কেন যেন বারবার ঘুরপাক খাচ্ছিল। তো আমি ভয়ে পেছনে তাকাচ্ছিলাম না, যে ভয়ে যদি কেউ আমাকে সত্যি সত্যি আমাকে ফলো করে যদি দেখে ফেলে তাহলে কী একটা অবস্থা হবে, কেলেঙ্কারি, আমি ভয় পাবো। তো এটা ভেবে আমি আর পেছন দিকে তাকাচ্ছিলাম না। তো আমি যে ওই যে দৌড় মেরেছি, আজকেও দৌড় কালকেও দৌড়, এক দৌড়ে সেই মেম্বার কাকার বাড়ি পর্যন্ত চলে আসছি, এবং মেম্বার কাকার বাড়ি থেকেই হচ্ছে কি আমাদের গ্রামের এরিয়া শুরু আর কি। এবং ওই এরিয়া আসার পরে আমার আসলে আর ভয় লাগলো না তখন। তো আমি ভয় পেয়েছি, পাইনি যে এমন না, ভয় পেয়েছি, তবে মাঝখানে লোকগুলোকে দেখে আমার একটু সাহস বেড়েছিল। তো তারপর হচ্ছে কি আমি পার হয়ে বাড়িতে চলে আসি। তো বাড়িতে আসার পর আমার আম্মা আমাকে দেখে বলে যে, কিরে তুই মাদ্রাসা থেকে এখন বাড়িতে, ব্যাপার কি তোর, তুই মাদ্রাসা থেকে চলে আসছিস কিসের জন্য? আমার আম্মার আবার একটা স্বভাব ছিল কি, উনি আসলে এই বতর টতর নিয়ে রাত্রেবেলা রান্না করতে যেতেন। মানে আমার আব্বা যেহেতু একজন কৃষক ছিল, আর ছোট ভাই সে তো এক বদের হাড্ডি, সে কখনো পড়াশোনা করতে যায়নি, স্কুলেও যায়নি, আবার মাদ্রাসাতেও যায়নি।
সে ওইরকম ফাইজলামি দুষ্টামি কইরা বেড়ায়, আর সাথে সাথে হচ্ছে কি আমার আব্বার সঙ্গে ও মাঠে কৃষিকাজ করে, মানে আব্বার সাথে হেল্প করে। তো সব মিলিয়ে একটা বিষয় হচ্ছে কি, আমাদের বাড়িতে প্রচুর ফসল হয়, জমি জমা আছে ভালোই। তো সেই ফসলগুলোর বদর হচ্ছে গিয়ে আম্মা নিয়ে রাত্রেবেলা রান্না করতে চায়। এবং আমাদের বাড়ির একটা চির অভ্যাস হচ্ছে কি, রাতের 10টা-11টার পরে হচ্ছে গিয়ে আমাদের রান্নাঘর চলে। তো এটা আমার জন্য কিন্তু আগে থেকে রান্না করা থাকে দুপুরের রান্না। তো সেটাই আমি সন্ধ্যার পরে এসে খাই, এসে নামাজ পড়ে এসে খাই যখন আমরা বাড়িতে আসি। তো আমি হচ্ছে কি আম্মাকে বললাম কি যে আম্মা আমাদের ছুটি দিছে, আর আমরা আজকে অমুক জায়গায় গেছিলাম। তো আব্বা তো কোনোভাবেই মানতে চায় না। আব্বা বলতেছে তুই পালাই চলে আসছিস মাদ্রাসা থেকে, তুই কেন আসছিস? তা আব্বা কোনোভাবে বিশ্বাস করতেছে না। আমি বললাম আব্বা সত্যি সত্যি আমি মাদ্রাসা থেকে চলে আসছি, আমাকে হুজুর ছুটি দিছে। তো যাই হোক, বেশ খানিক্ষণ বলার পরে আম্মা বলে আচ্ছা ঠিক আছে, আসছে যেহেতু কালকে তো এমনিতেও ছুটি, এদিকে খাইছিস কিছু? তার বললাম কি যে হ্যাঁ, আমরা যেখানে গেছিলাম আমাদের খুব ভালো মন্দ খাওয়াইছে। তো তারপর আমি হচ্ছে কি আমাদের পাশের কাকার বাড়ি আছে, সেই কাকার বাড়িতে চলে গেলাম। ওইখানে আবার হচ্ছে কি রাতভর সিনেমা চলে আর কি। তো এই ঘটনা কিন্তু আজকের নাই, ঘটনা হচ্ছে 2006 সালের 7 সালের ওই টাইমের ঘটনা। তো ওই টাইমে হচ্ছে কি গ্রামে গ্রামে হচ্ছে কি ভিসিআর, ডিভিডি, সিডি চলতো। তো আমাদের পাড়ার একটা বাড়ি ছিল, সেই বাড়িতে হচ্ছে কি এরকম সিডির হচ্ছে কি একটা ইয়ে চলতো, ভিসিআর, সিডি। তো ওইখানে একটা সিনেমা চলতেছিল, সালমান শাহ একটা সিনেমা লাগাইছিল। তো আমি চলে গেলাম সেই সিনেমা দেখতে। আমি কি আর সিনেমা না দেখে ফিরি? রাত তখন 3টা বাজে, সিনেমা দেখা শেষ হয়েছে এবং সবাই যার যার বাড়িতে যাবে। তো একই পাড়ার মধ্যে ছিল, তো সেহেতু আমিও বেশি রাত হলে সমস্যা হবে না ভেবে আমি সারা রাত দেখলাম, 3টা পর্যন্ত দেখে আমি যখন বাড়িতে চলে আসবো। তো একই পাড়ার মধ্যে হলেও এই বাড়িটা মানে হচ্ছে যে বাড়িটা সেটা একদম একদম শেষ মাথায়, একদম শেষ মাথায়। তো সেই শেষ মাথায় থেকে হচ্ছে গিয়ে আমাকে বাড়িতে ফিরতে হবে। তো আমি কিন্তু একাই গেছিলাম, আমার এত পরিমাণ এক্সাইটমেন্ট যে আমি একাই গেছি এখানে দেখতে, আমি আর কাউকে নিয়ে যাইনি, আমার বন্ধু বান্ধব ছিল তাকেও নিয়ে যাইনি। তো সেখান থেকে আমি যখন ফিরবো, তো ফেরার পথে আমাদের 2 পাড়ার মাঝখানে একটা ভিটা পড়ে, এবং এই ভিটাটাকে হচ্ছে দুশান ভিটা বলে। তো অন্য পাশ দিয়ে যদি ঘুরে আসতে হয় রাস্তা দিয়ে অনেকটা পথ আসতে হবে। তো এই দুশান ভিটার উপর দিয়ে যে আমি আসবো কি না সেটা আমি বুঝতে পারতেছিলাম না। তো পরে ভাবলাম যে না, দৌড়ে চলে আসি, কিছু হবে না। তো বেশি কিন্তু রাস্তা না, অল্প একটু রাস্তা, হয়তো আধা সেকেন্ড লাগবে এই দুশান রাস্তা পার হতে। তো ওই টাইমে হচ্ছে কি আমি ওই 2 বাড়ির মাঝখান দিয়ে সেই ভিটার মাঝখানে নামার পরে চারিদিকটা এত পরিমাণ বিদ্যুৎ এবং অন্যরকম ছিল, অন্ধকার ছিল। তৎক্ষণে আমি হচ্ছে গিয়ে খেয়াল করলাম যে বেশ খানিকটা দূরে একটা আলোকিত বস্তু আমার দিকে এগিয়ে আসছে, এবং তার শরীরে চিকচিক করে আলো জ্বলছে, এবং যে অবয়বটা বা যে জিনিসটা আমার দিকে এগিয়ে আসতেছে সেটা আসলে মানুষের মতোই দেখতে, এবং সে আকাশের শূন্য অনেকটা ভাসতেছে, এবং সেই মাঠের ভেতর থেকে, মানে হচ্ছে যেই জঙ্গলটা ছিল সেই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসতেছে এবং আমার দিকে খুব দ্রুত গতিতে তেড়ে আসতেছে। তো সেইটা দেখে আমি আসলে আমার গায়ের লোম দাঁড়িয়েছে, আমি প্রচণ্ড পরিমাণ ভয়ে আসলে তখন কাঁপতে থাকি, এবং একটা চিৎকার যে দিব আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। তো তখন আমি প্রচণ্ড গতিতে দৌড় মারার পরে আমি আসলে আমার পা চলছিল না। আমি খেয়াল করলাম সেই জিনিসটা আমার পেছন পেছন আসছে, এবং আমি একটা জিনিস ভেবে আশ্চর্য হচ্ছিলাম যে পথটা আমি সারা জীবন ধরে পার হয়ে এসেছি ছোটোবেলা থেকেই, মাঝে মধ্যে আমি এখানে আসি। তো সেই ভিটা 1 থেকে 2 মিনিট দৌড়াচ্ছি আমি, তাও শেষ হচ্ছে না। দৌড়ালে হয়তো 10 সেকেন্ডের মতো সময় লাগবে এই ভিটা পার হতে, কিন্তু কোনোভাবেই আমি 2-3 মিনিট 5 মিনিট পার হয়ে গেলাম, সেই ভিটা কোনোভাবে পার হতে পারছিলাম না। পরে আমি খেয়াল করলাম যে আমার হাত পা আসলে নড়ছে না, আমি একা এমনিই হচ্ছে গিয়ে পা চালাচ্ছি, কিন্তু আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটা আমি একদম আগে ছিলাম, এবং আমি সেখান থেকে নড়াচড় করতে পারছি না। তো আমি তখন প্রচণ্ড পরিমাণ চিৎকার চেঁচামেচি করতে শুরু করি, এত পরিমাণ চিৎকার চেঁচামেচি করি আসলে সেটা বলে বোঝানো সম্ভব না। আমার গলা পুরোপুরি বসে যায়, কিন্তু কেউ আমার চিৎকার শোনে না, এবং সেই জিনিসটা আমার কাছে এগিয়ে আসে। তো সেই জিনিসটা কি ছিল সেটা আপনারা শুনলে অবশ্য অবাক হবেন, এবং আমিও অবাক মেনেছি। তারপর সেই জিনিসটা যখন আমার কাছাকাছি এগিয়ে আসলো, তো তখন আমার থেকে 2-3 হাত দূরে দাঁড়িয়ে আছে, এবং তার মুখে একটা জালের মতো নাকাব পরা, তার চোখ দুটো দেখা যাচ্ছে, এবং সে হচ্ছে গিয়ে 20-25 বছর বয়সী একটা সুন্দরী মেয়ে, এবং তার গা থেকে যে আলো জ্বলছে মনে হচ্ছে তার গায়ে হচ্ছে লাইটিং করা, তার গায়ে আলো দেওয়া বা এরকম কোনো কিছু। তো সে হচ্ছে জল করছে, এবং তার শরীরটা এত বিশাল যে দেখে মনে হবে যে কোনো বয়স্ক মহিলা এরকম, তবে সে বেশ সুন্দরী, এরকম মনে হচ্ছে বেশ সুন্দরী। এবং আমি যখন তাকে এরকম অবস্থায় প্রথম দেখেছি, তাকে দেখে আসলে এরকম একটা জায়গায় ভয় পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো আমি তাকে দেখে আবার চিৎকার দিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আমার আসলে সেন্স ছিল না, আমি আসলে পুরোপুরিভাবে সেন্সলেস হয়ে পড়ি,
এবং এত পরিমাণ খারাপ লাগে আমার যে ওই টাইমটাতে আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো তারপর আমি আমার যখন ঘুম ভাঙে পরবর্তী দিন সকালবেলা আমার যখন ঘুম ভাঙে, সাধারণত ফজরের আজান দিলে আমার ঘুম ভেঙে যেত। তো যেহেতু ওই রাতে আমি দেরি করে ঘুমাইছি, তো সেহেতু আমার একটু দেরি করে ঘুম ভাঙার কথা। তো তখন প্রায় সকাল 9:30 বাজে। আমি খেয়াল করলাম আমি আমার নিজের ঘরে, নিজের বিছানায় যেখানে আমি শুই, ঠিক সেখানে শুয়ে আছি। বাড়িতে আসলে যেখানে শুই, আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে পড়লাম। কিরে, আমি এটা কোথায় এবং আমি এখানে কেন, এবং এখানে কেন এসেছি আমি আমি তখন গত রাতের কথা আমার মনে পড়লো এবং আমি তখন ভয়ে আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল এবং প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছিলাম আমি, যে গতকালকে আমার সাথে এটা কী ঘটে গেল। এটা তো আসলে ঘটনা সম্ভব না। আসলে কি হবে হবে আমি আমি বুঝতে পারতেছি না, এটা কি স্বপ্ন ছিল নাকি অন্য কিছু, আমি এরকম ভাবতে লাগলাম। তো পরবর্তীতে আমার আম্মা এসে বললো কি যে, কিরে এখন পর্যন্ত ঘুমাচ্ছিস, আজকে শুক্রবার, উঠা সকালবেলা কই একটু কোরআন শরীফ তিলাওয়াত করবি, তোর তো পড়ায় টড়ায় আমাদের একদম পাপ হচ্ছে, আরও তুই একদম ফাজিলের হাড্ডি হচ্ছিস, মদের হাড্ডি। তার মনে কিছু আম্মা কথা বললো না, তো এমনিতে ভালো লাগতেছে না, শরীর খারাপ। তো আমি দেখলাম কি যে আমার শরীরটা বেশ খারাপ লাগতেছে, ম্যাশ ম্যাশ করতেছে। তো আমি উঠলাম, উঠে আম্মা খাবার দিল, খাইলাম। আমি কিন্তু রাত্রেবেলাও খাইনি। তো আমি কখন বাড়িতে আসছি, তো সেটা আমার আম্মা জিজ্ঞেস করলো, কি তুই কালকে রাত্রে কখন ঘরে আসছিস, আমরা তো ঘরের বন্ধ টন্ধ করে ঘুমায় পড়ছিলাম, তুই ঘরের ভিতরে ঢুকলি কেমনে। তো আমারও সেটা প্রশ্ন। তখন আমার মাথায় খেললো যে না, গতকালকের ওটা স্বপ্ন ছিল না, ওটা সত্যি ছিল এবং কিছু তো একটা ঘটছে আমার সাথে, যেটা হচ্ছে কি আমাকে এরকমভাবে এখানে ঘরের ভিতরে নিয়ে আসছে। আজব আজব কথা না, কারণ হচ্ছে কি আম্মা বলতেছে যে সে ঘরের ভিতরে তালা দিয়ে রাখছিল রাত্রেবেলা, আমাকে পায় নাই বলে তালা দিয়ে রাখছিল, আর আমি বলেও যাই না যে আমি কোথায় গেছি। তো আমি আম্মাকে বললাম যে কই, আমি তো ঘরেই ছিলাম, তোমরা না দেখো নাই। তো আম্মা বললো কি যে হ্যাঁ, আমি সেটাই হয়তো হবে, আমি আসলে খুঁজছি তোর ঘরের ভিতরে, হয়তো পাই নাই, না তুই অন্য কোথাও ছিলি। তবে যাই হোক, এরকম করে কিন্তু কোনো জায়গায় হুটহাট গায়েব হয়ে যাস না, ঠিক আছে। তো আমি যে গতকালকে রাত্রে বাড়িতে ছিলাম না সেটা আমি জানি, এবং আমি ঘরের ভিতরে কীভাবে আসলাম, আমি তো গতকালকে ওই ভিটার ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম। এবং ওই দিনকার এই ঘটনা শুনে আমার আসলে মানে ওইখানেই মারা যাওয়ার কথা, এত ভয়ানক একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে। এবং এই মেয়েটা কে ছিল এবং এই জিনিসটা কী ছিল সেটাই আমার মাথায় আসলে আসছে না, এবং কেন এই জিনিসটা আমাকে ফলো করলো বা কেন ওইখান থেকে আমাকে এরকমভাবে দেখা দিল। আসলে ওটা একটা দূষণ ভিটার, কেন ভূত থাকতেই পারে। তো আমি তো ভয় পেয়েছিলাম। তো তারপর যাই হোক ওইদিনকে উঠলাম, উঠে নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, জুমার নামাজ, এবং নামাজ আদায় করে আমি হচ্ছে গিয়ে ওই দিন সন্ধ্যার পরে আমার মাদ্রাসায় ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গেলাম না, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন আমার একটু ভয় লাগছিলাম, বললাম কি যে আমি আজকে যাবো না। আর হুজুরকে বললেও, যদি বলি অসুস্থতার কথা, হুজুর আমাকে ছুটি দিবে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক ওই দিনকে আমি গেলাম না। আমি এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমায় গেলাম। আজকে আর ওই মুভি টিভি সিনেমা টিনেমা দেখতে গেলাম না, কারণ গতকাল কিছু ঘটনা ঘটছে আমার সঙ্গে, আর রাত্রেবেলা আমি একা আসতে পারবো না। আমার এক চাচাতো ভাই ছিল, ওকে বলছিলাম, ও বললো কিছু না, আব্বা আমাকে যেতে দিবে না, এই জন্য আমিও না যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তবে ও গেলে আমি সঠিক সিদ্ধান্ত আমি যাইতাম আর কি। তো যাই হোক আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুমের মাঝখানে আচমকা আমার মনে হচ্ছিল যে কেউ আমার গলা চেপে ধরেছে, এবং আমি লাফ দিয়ে উঠে পড়লাম। তো আমার সাথে কিন্তু আমার ছোটো ভাই ঘুমাইতো। তো ও ও তখন বললো যে কী হয়েছে, লাফালাফি করতেছিস কিছুর জন্য, ঘুমাইতে দে। তো আমি বললাম কিছু না, তেমন কিছু না। তো যাই হোক আমি পরের দিন সকালবেলা এরকমভাবে আমার ঘুম ভাঙলো। তো সারাদিন আমার এরকমভাবে কেটে গেলাম। তো ভাবলাম বিকেল আমি বেরিয়ে পড়বো। তো বিকেল বেরিয়ে পড়ার কথা আমার ছিল, কিন্তু কথা হচ্ছে যে দুপুরবেলা আমরা যখন খাইছি, আজকে বাসায় ভালো মন্দ রান্না ছিল। তো দুপুরবেলা যেহেতু যে সময় খাইছি, ওই সময় খাইয়া আমি আসলে ঘুমাই পড়ছি। আমার আম্মা তো মনে করছে যে আমি চলে গেছি। তো আমি ঘুমাইছি, এবং ওই সময় হচ্ছে আসরের আজানের কিছুক্ষণ আগে, ওই সময় শোয়াটা ঠিক হয় না, তবে খুব ঘুম পাচ্ছিল। আমি ঘুমাইছি এবং ঘুম থেকে উঠছি হচ্ছে কি আমি মাগরিবের আজানের আরও আধা ঘন্টা পরে। ততক্ষণে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, এবং আজকে আমি যাব কীভাবে সেটা আমি ভাবতে লাগলাম। পরে বললাম কি যে আমি তো সাহসী ছেলে, আজকে আমাকে না গেলে হুজুর আমাকে টুকরা টুকরা করে ফেলবে। আমার ভয়তে আমি যাচ্ছি না, না গেলে হুজুর আমাকে টুকরা টুকরা করবে। তো যাই হোক আমি ওই ঈশান নামাজের ওয়াক্তের পরে আর কি, যখন ঈশান নামাজ শেষ হয়ে গেছে, ঈশান নামাজের আজান দিবে, মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, তো ওই সময় আমি বেরিয়ে পড়লাম। বললাম যে আম্মা আমি যাই। তো আম্মা বলল যে তুই যাসনি এখনো, তোরে তো আমি দাঁড়া। তাই বলে সে একবার ঝাড়ু দিয়ে মারতে আসছে আমারে। তো আমি ততক্ষণে হচ্ছে কি মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো আমার আসলে যাইতে একটু ভয় লাগতেছিল। তো আমি ওই রাস্তা দিয়ে যাবো না বলে সিদ্ধান্ত নিলাম, শ্মশানঘাটের রাস্তাটা আমি অন্য আরেকটা গ্রামের উপর দিয়ে যাবো। এই গ্রামটা আরও ফ্রেশ ছিল, ভালো ছিল। তো ওই গ্রামে ঢুকতেই হচ্ছে কি একটা ফাঁকা মাঠ পড়ে, দুই পাশে ফাঁকা মাঠ, এবং সামনে হচ্ছে কি বেশ খানিকটা দূরে হচ্ছে বাড়িঘর। তো ওই ফাঁকা মাঠের দিক দিয়ে যেতে আমার একটু ভয় লাগবে। তো ওই সময় তো ঈশান নামাজের আগ মুহূর্ত, সবাই জেগে আছে, অতটা রাতও না। তো আমি ওই ফাঁকা মাঠের দিক দিয়ে যেতে শুরু করলাম, এবং
ওই দিনকে আমি হচ্ছে গিয়ে যেহেতু আমার ভয় লাগলে আমি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করি। তো ওই দিনকে হচ্ছে গিয়ে আমি সূরাতুল যে ইয়াসিন সূরা আছে, ইয়াসিন সূরাটা আমি তেলাওয়াত করতে লাগলাম। বেশ খানিকটা তেলাওয়াত করার পরে আচমকা আমি খেয়াল করলাম উপর থেকে একটা আলো নিচের দিকে ভেসে আসতেছে। আমি প্রথমে মনে করলাম বিমান টিমান, কিন্তু আলোটা খুব তীব্র হচ্ছিল এবং খুব দ্রুত গতিতে আমার দিকে ভেসে আসতেছিল। তো এই জিনিসটা আগুনের গোল্লার মতো আমার দিকে এগিয়ে আসলো এবং এগিয়ে এসে ঠিক আমার সামনে যখন আসলো, আমার সামনে এসে একটা মানুষের অবয়বের রূপ নিল এবং মানুষের অবয়বের রূপ নিয়ে আমাকে হচ্ছে গিয়ে আমার সামনে সে নামতে শুরু করলো। তো আমি তখন ভীষণ পরিমাণ ভয় পেয়ে আমি পেছন দিকে দৌড় মারলাম। তো ওই জিনিসটা ততক্ষণে মাটিতে নেমে গিয়েছে। আমি আমার বাড়ির দিকে হচ্ছে গিয়ে যেদিকে আমি আসছিলাম ওই দিকে আমি দৌড় মারলাম। তো দৌড় মারার পরে ওই জিনিসটি আমাকে পেছন থেকে ডেকে বললো যে হাসিব, তুমি যেও না, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে ভয় দেখানোর জন্য আসিনি। তো এই কথা যখন আমাকে বললো, আমি তখন ভাবলাম যে এই মেয়েটা আমার নাম কীভাবে জানলো, এবং একটা মেয়ে কণ্ঠ, খুবই চমৎকার একটা কণ্ঠ। তো আমি তো পেছন দিকে দৌড় মেরেছিলাম। আমি দেখলাম কি যে আমার সামনে আর কি পেছন দিকেই সামনে, আমি যেদিক থেকে আসছিলাম বাড়ি থেকে, ওই দিকেই ওই জিনিসটা দাঁড়িয়ে আছে আমার থেকে 7-8 হাত দূরে। তো আমি তখন দাঁড়িয়ে পড়লাম, আমার গলা তখন ভিজে একদম শুকিয়ে এসেছে এবং আমি আসলে কী করবো কিছু বুঝতে পারতেছিলাম না। তো অনেকটা সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে, এবং আপনি আমাকে এরকমভাবে আটকাচ্ছেন কিসের জন্য? আমি কিছু করিনি, আমাকে যেতে দিন। আমি এরকমভাবে বলতে লাগলাম। তো মেয়েটি তখন একটু 1 পা 2 পা করে আমার কাছে এগিয়ে আসলো। মেয়েটি তখন কিন্তু মাটিতে পুরোপুরিভাবে নেমেছে এবং মেয়েটিকে গত দিন যেরকমভাবে দেখা যাচ্ছিল আজকে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। সে সাদা রঙের এবং বিভিন্ন মুক্তা দিয়ে কারুকার্য করা এক ধরনের জামা পরেছে, যে জামার ভিতর থেকে পর্যন্ত আলো জ্বলছে এবং আলো সেই সব জিনিসপাতিগুলো ঝিকঝিক করছে, এত পরিমাণ চকচক করছে যে সেগুলো দেখলে যে কেউ তার লোভ সামলাতে পারবে না। মনে হচ্ছে খুবই দামি রত্ন বা ডায়মন্ড জাতীয় কোনো কিছু হবে। তো সে আমার কাছাকাছি যখন এগিয়ে আসছিল তখন তার গা থেকে সেই তীব্র ঘ্রাণটা আমি আবার পাচ্ছিলাম। মানে এরকম তীব্র ঘ্রাণ, এরকম সুন্দর পারফিউমের ঘ্রাণ এর আগে আমি কখনো পাইনি। তো সেই পরিমেয়টি আমার কাছাকাছি যখন এগিয়ে আসলো, আমি খেয়াল করলাম যে সে আসলেই দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, এবং গতকালকে তাকে যেরকমভাবে দেখেছি আজকে সে কিন্তু সেরকম না। সে দেখে মনে হচ্ছে আমার থেকে বড় এবং আসলে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং একটা অ্যাডাল্ট মেয়ে। আমি তো তখন ছোট ছিলাম। তো তখন সে আমার কাছে এগিয়ে আসলো, এগিয়ে এসে আমাকে বললো যে হাসিব, তুমি যেও না, আমি তোমাকে ভয় দেখানোর জন্য এখানে আসিনি। আসলে তুমি একদমই ভয় পেও না, আমার কথাগুলো শোনো। তো তখন আমি আসলে 2 পা 1 পা করে পেছনে পা এগোচ্ছিলাম। তো তখন সে আমার কাছে এগিয়ে আসে বলে কি যে আসিফ, তোমার কণ্ঠস্বর খুবই সুন্দর, আমি সেটা দেখেই পাগল হয়ে গিয়েছি। তো আমি তখন বললাম যে আপনি আসলে কে এবং কেন আপনি আমাকে এরকমভাবে ফলো করছেন বা আমাকে এরকমভাবে ভয় দেখাচ্ছেন? তো তখন সেই মেয়েটি আমাকে বলে উঠল যে আমি সব কিছু তোমাকে বলবো, তুমি দয়া করে আমার সঙ্গে কথা বলো। এবং আমি গত 2 দিন ধরে 3 দিন ধরে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু আসলে তুমি আমার সঙ্গে কোনো প্রকার কথা বলার চেষ্টা করছো না, বা আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ। আসলে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে সমস্তটা কিছু বলছি। হ্যাঁ, তুমি আসলে ভয় পেও না আমাকে দেখে। তো তখন আমি একটু খানিকটা সাহস ফিরে পেলাম, যেহেতু মেয়েটি আমাকে আশ্বস্ত করছে যে আমি যেন ভয় না পাই। তো ও যে আমার থেকে একটু বড় ছিল সেটা দেখে বোঝা যাচ্ছিল। ও তার নিজের মুখের নাকাবটা সরালো। তো তাকে দেখে তার প্রতি আমার একটু অন্যরকম ভালো লাগা কাজ করলো, এবং আসলে 15-16 বছর বয়সী একটা ছেলে তার সুন্দরী কোনো মেয়ে দেখলে তার প্রতি প্রেমের একটা আশ্বস্ত জাগবেই, সেটা তো স্বাভাবিক বিষয়। তাকে দেখে আমার একটু ভালো লাগলো এবং আমি তখন তার প্রতি একটু দুর্বল হয়ে পড়লাম। তো তখন সেই মেয়েটি আমার কাছে এগিয়ে আসলো, এগিয়ে এসে বলল, হাসিব, আমি আসলে সেদিনকে তোমার কোরআন তিলাওয়াত শুনেছি এবং ওই দিন রাত্রে তুমি যখন বাড়িতে ফিরছিলে সেদিনও আমি শুনেছি। আসলে তোমার কণ্ঠ খুবই সুন্দর। আমি যখন তোমার কণ্ঠ ওদিক দিয়ে যাওয়ার সময় শুনি, আসলে সেটা শুনে আমি তোমার প্রতি ফিদা হয়ে যাই এবং তোমার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তোমার কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে আমার খুবই ভালো লাগছিল। এই জন্য মূলত হচ্ছে আমি তোমার পিছু এসেছি এবং তোমাকে ফলো করেছি। তো তুমি এটাকে নিয়ে ভয় পেও না বা খারাপ কোনো কিছু ভাবে নিও না, ঠিক আছে? আমার তোমাকে আসলে তোমার কণ্ঠস্বর আমার খুবই ভালো লাগে এবং শেষে তুমি দেখতে মাশাআল্লাহ এত সুন্দর যে আল্লাহ তোমাকে সব গুণ দিয়ে সৃষ্টি করেছেন। তো এই কথা শোনার পর আমি তখন বললাম যে ধন্যবাদ, কিন্তু আসলে আপনি কে এবং আপনি আমার এইসব শুনলেন কীভাবে? তো তখন সেই মেয়েটি আমাকে বলে উঠলো, দেখো আসিফ, তুমি আমাকে বলো যে তুমি ভয় পাবা না, বা তুমি যেহেতু একজন মাদ্রাসার ছেলে, তুমি তো কোরআনে বিশ্বাস করো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, তো সেহেতু ভয় পেও না, ঠিক আছে? আসলে আমি একটা পরী মেয়ে এবং আমি
হচ্ছে গিয়ে জিনের সন্তান এবং আমি এই অঞ্চল দিয়ে যাতায়াত করি সবসময়, এবং আমি আসলে তোমার কোনো ক্ষতি করব না। আমি মূলত তোমার এই কণ্ঠস্বর শুনেই মূলত আমি পৃথিবীতে নেমে এসেছি, এবং তোমার এই কণ্ঠস্বরে আমি কোরআন তেলাওয়াত শুনেছি। তারপর তোমার এই এত সুন্দর চেহারা, এগুলো দেখে আসলে তোমার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে, যার কারণে আমি চলে এসেছি। এবং আমরা পরীরা কখনো মিথ্যা কথা বলতে পারি না, এবং সেই সাথে আমরা সবসময় সৎ থাকার চেষ্টা করি। আমি জানি না মানুষেরা কেমন, তবে তোমার প্রতি আমার এমন ভালো লাগা কাজ করেছে যে আমি আসলে আমার আবেগগুলো লুকিয়ে রাখতে পারিনি, এই জন্য আমি তোমাকে বলে দিলাম। তো আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমাকে তো আজকে যেতে হবে, আসলে আজকে না, আমি না গেলে হুজুর আমাকে বকবে অনেক, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? তুমি বলেছো, ঠিক আছে, আমি তোমাকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবো অন্য কোনো একদিন। এবং ও তখন, পরিমেয়েটি তখন আমাকে বলে উঠলো যে আমার নাম হেন্সা, এবং আমি হচ্ছে গিয়ে তোমার বন্ধু হতে চাই, তুমি কি আমার বন্ধু হবে? তা আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা বন্ধু। তো আমার মূলত হচ্ছে কোনো মেয়ে বন্ধু তেমন ছিল না, আর গ্রাম থেকে অনেক আগেই এসেছি, মাদ্রাসার একটা বন্দি জীবন। তো এমন অবস্থায় এরকম একটা সুন্দরী মেয়ে, তা আবার যদি একটা পরী হয়, তো একটা আনন্দের বিষয়। প্রথম আমার হার্টবিট বেড়ে গিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলাম, তবে এটা কিন্তু একটা আনন্দের বিষয় যে সে একটা পরী মেয়ে হয়ে আমাকে এরকমভাবে করলো। তো যাই হোক, আমি ওই দিনকে তাকে বললাম কি আচ্ছা ঠিক আছে, আমি পরে আবার দেখা করব। তো এটা বলে আমি তার কাছ থেকে চলে আসলাম। তো আমি বেশ খুশি ছিলাম, আসলে বেশ খানিকটা খুশি ছিলাম। এবং আমি যখন মাদ্রাসায় ফিরে আসলাম, হুজুর আমাকে একটু বকাঝকা করলো যে তুই কেন আসিস নাই। তো আমি বললাম, হুজুর আমি একটু অসুস্থ ছিলাম, এই কারণে আমি আসি নাই। তো যাই হোক, এরকম করে ওই দিন রাত্রেবেলা, ওই দিন রাত্রের ঘটনা। তো আমাকে হচ্ছে কি রাত্রেবেলা আমি যেখানটায় ঘুমাই আর কি, তার পাশে একটা জানালা ছিল। তো সেই জানালা দিয়ে সেই হেন্সা মেয়েটা আমাকে খোঁচাতে লাগলো, এবং ও হচ্ছে একটা পরী ছিল, যেহেতু ওর তো রাত্রেবেলা ছাড়া চলাচল করতো না। তো আমি ওকে বললাম কি যে না, আমি আজকে যাইতে পারবো না, আমাকে হুজুর সকালবেলা যদি না দেখে তাহলে বকবে। তো আমাকে বললো আমি তোমাকে তার আগে দিয়ে যাবো, চলো আমার সঙ্গে। তো আমি বললাম না, আজকে আমি যাবো না, প্লিজ তুমি পরে এসো। তো যাই হোক, এর 2 দিন পরের ঘটনা, এর মাঝখানে 2 দিনও আসেনি। 2 দিনকে আমি কেন রিজেক্ট করে দিয়েছিলাম আমি জানি না, হয়তো ভয় পেয়েছিলাম এই জন্য। তো 2 দিন পরের ঘটনা, আমি হচ্ছে কি রাত্রে তখন 10:30 বাজে। তো ওই টাইমে হচ্ছে কি আমি ঘুমাতে গেলাম। তো আমাদের ওই টাইম হচ্ছে ঘুমানোর নির্দেশ ছিল, রাত্রে খাওয়া দাওয়া করে একটু সবক দিয়ে ইয়াদ দিয়ে আমরা ঘুমাতে যেতাম। তো হেন্সা মেয়েটা হচ্ছে কি তখন আমার কাছে আসে। তো তখন অনেকে ঘুমিয়ে পড়েছে। তো 11টা বাজে তখন। তো হুজুররাও তখনও ঘুমায়নি। তো হেন্সা তখন বলে কি যে চলো আমার সঙ্গে, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো এবং তোমার তেলাওয়াত শুনবো আমি। তো আমি বলি কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। তুমি যেটা এত করে বলতেছো, এর আগের দিন তোমাকে আমি রিজেক্ট করে দিয়েছি, আসলে আমার খুব খারাপ লাগতেছিল যে তোমাকে ফিরিয়ে দিছি আমি। তো তখন ও আমাকে বললো কি যে তুমি তোমার হাতটা আমার দিকে বাড়াও। তো জানলাতে ওর হাতটা দিল, আমি আমার হাতটা দিলাম। তো আমি যখন ওর হাতে হাত রাখলাম, তো আসলে আমার শরীরের মধ্যে একটা কারেন্টের মতো, একটা বিজলির মতো একটা ঝলক খেলে গেল। তো তারপর আমি নিজেকে আবিষ্কার করলাম আমার মাদ্রাসার বাইরে। আমার মাদ্রাসার বাইরে যে রাস্তাটা আছে, সেই রাস্তার উপর আমি দাঁড়ায় আছি। তো এটা আসলে অবিশ্বাস্য এবং অলৌকিক একটা ব্যাপার ছিল। এরকম অলৌকিক ব্যাপার আসলে আমার সঙ্গেই ঘটে নাকি অন্য কারোর সঙ্গে ঘটে আমি জানি না, তবে এরকম একটা অলৌকিক ঘটনা আমার সঙ্গে আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না। তখন আমি হিসাকে বললাম যে তুমি এটা কীভাবে করলে? তখন ও বললো কি যে এটা আমাদের জন্য কোনো ব্যাপার না, আমরা হাওয়ায় এবং আলোর গতিতে চলাফেরা করতে পারি, এবং যে কাউকে চাইলে আমরা তুলে নিয়ে আসতে পারি, এটা আসলে আমার জন্য কোনো ব্যাপার না। তো তারপর ও আমাকে হচ্ছে কি, আমি এবং ও হাঁটতে শুরু করলাম। হাঁটতে আমাদের এখানে একটা নদী ছিল। তো সেই নদীর পাড়ে আমরা গিয়ে বসলাম। তো নদীর পাড়ে ও আমার পাশে বসে আছে। ওর গা থেকে যে ঘ্রাণটা আসছে, এই ঘ্রাণটা হচ্ছে আমাকে মাতাল করে দিচ্ছিল, পাগল করে দিচ্ছিল। তো আমাকে বলতে লাগলো যে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমাকে সেই তোমার কণ্ঠে একটা গান শোনাও বা একটা গজল শোনাও। তো আমি ওকে গান এবং গজল শোনালাম। প্রথম যখন আমি শোনালাম, ও আসলে এত মনোযোগ দিয়ে শুনছিল যে আমাকে বললো, মাশাআল্লাহ, তুমি এত সুন্দর করে গান গাও, কোরআন শরীফ তিলাওয়াত করো, কণ্ঠ দাও, আল্লাহ তাআলা সত্যি তোমাকে খুব সুন্দর কণ্ঠ দিয়েছেন, তুমি চাইলে কিন্তু এই কণ্ঠ দিয়ে বেশ ভালো কিছু করতে পারবো ভবিষ্যতে। তাই আমি বললাম কি যে না, আমার এরকম কোনো ইচ্ছা নাই, তবে আমি আমার কণ্ঠ নিয়ে গর্ব করি না। তো ও আমাকে বললো, তুমি দেখতেও কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ। তো আমি আবার একটু হেসে বললাম যে আমার থেকে বেশি সুন্দর তুমি, সেটা কি তুমি জানো? আমি তোমার মতো এত সুন্দরী মেয়ে এর আগে কোনোদিন দেখিনি। তো আমি তো ওই সময় একটু ছোট ছিলাম, তো আমি যা বলতাম ফ্র্যাঙ্কলি বলতাম। তো ও তখন বললো, কি বলছো, তোমাদের এখানে এরকম কোনো সুন্দরী মেয়ে নেই?
তাই আমি বললাম কি যে না, তোমার মতো এত সুন্দরী মেয়ে আমাদের এখানে নেই, এবং সত্যি তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে এবং তোমার সাথে বন্ধুত্ব করতে পেরে ভালো লেগেছে। তো তখন একটু হেসে দিয়ে বললো কি যে ঠিক আছে ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, তুমি এবার আমাকে আরেকটা গান শোনাও। হ্যাঁ, তো আমি তখন আরেকটা কোরআন শরীফ এর কিছু আয়াত এবং তারপরে গজল এগুলো আমি গিয়ে শোনালাম। তো আমাকে ও সবসময় আমার অ্যাপ্রিসিয়েট করতো, আমাকে প্রশংসা করতো যে তুমি খুব সুন্দর, তুমি খুব সুন্দরভাবে গল্প করো, খুব তোমার কণ্ঠ শুনতে আমার ভালো লাগে। তো ও প্রত্যেক দিন রাত্রেবেলা এরকমভাবে আমার কাছে আসতো মাদ্রাসায় এবং এসে আমার সঙ্গে বলতো কি যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে হচ্ছে কি এরকমভাবে প্রত্যেকদিন এসে আমি তোমাকে নিয়ে যাব এবং তুমি আমাকে কণ্ঠস্বরে তোমার গজল শোনাবা এবং গান শোনাবা, তিলাওয়াত শোনাবা, সব কিছু কিন্তু শোনাবা। তো আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, রাত্রেবেলা কিন্তু আমাদের খুব ভালোই কাটে। ও আর এবং আমি ওই একই জায়গায় প্রায় প্রতিদিনই আমরা গল্প করি এখানে, তারপরে ওর সঙ্গে ভাব করি, ওর সঙ্গে গল্প করি, তারপর কোরআন শরীফ তিলাওয়াত করি, গান করি, গজল করি। তো সব মিলিয়ে ওর সাথে আমার দিনগুলো খুব ভালো কাটছিল। প্রায় মাস দেড়েকের মতো ও আমাকে প্রতিনিয়ত এরকমভাবে নিয়ে আসতো এবং দিয়ে আসতো। বেশিক্ষণ না, 1 ঘন্টার জন্য, আমরা রাত্রেবেলা 1 ঘন্টার জন্য এরকমভাবে ওইখানে বসতাম এবং এই 1 ঘন্টায় ওর প্রতি যে আমার এত পরিমাণ টান এনে দিবে আমার, আসলে আমি বিশ্বাস করতে পারিনি। খুব বেশি পরিমাণ টান অনুভব করতাম ওর জন্য, খুব ভালো লাগতো ওর সঙ্গে থাকতে আমার। ওর সঙ্গে আমার কাটানোর যে মুহূর্তগুলো, এগুলো আসলে খুবই প্রাইসলেস মুহূর্ত ছিল। তো যাই হোক, এরকম করে কিন্তু আমার সময় এরকমভাবে ভালো কাটতে শুরু করলো। তো মাঝখানে ও আমাকে একদিন বলল যে হাসিব, আমি তোমাকে আসলে একটা কথা বলতে চাই। তো আমি বললাম কি যে কী কথা বলো তো। তো ও আমাকে বললো যে এই কথাগুলো আমি যেটা বলবো সেটা তোমাকে কিন্তু অবশ্যই মানতে হবে এবং শুনতে হবে। তো আমি যে পড়াশোনায় খুব ফাঁকিবাজ ছিলাম সেটা ও খুব ভালোভাবে জানতো। তো আমাকে তখন বললো যে তুমি পড়াশোনাটা ঠিকঠাক মতো কমপ্লিট করো এবং আমি এটাই চাই। আমি নিজেও একজন কোরআনের হাফেজা, আমি অনেক আগে হাফেজা শেষ করেছি এবং আমিও চাই যে তুমি খুব সুন্দরভাবে কোরআন শরীফ তিলাওয়াত করো এবং সেই সাথে খুব দ্রুত তুমি একজন হাফেজ হয়ে ওঠো। আসলে আমি সত্যি কথা বলতে তোমাকে আজকে একটা কথা বলতে চাই। এটা তোমার কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। সেই প্রথম দিন তোমার কণ্ঠের প্রেমে পড়েছিলাম, তারপর তোমার সৌন্দর্যের প্রেমে পড়েছি, আর এরপরে তোমার সঙ্গে থাকতে থাকতে আসলে কখন যে তোমার ব্যক্তিত্বে এবং তোমার প্রেমে পড়ে গিয়েছি সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, এবং আমি তোমাকে ভালোবাসি। তো এই কথা যখন ও আমাকে বললো, তো আমার মনের মধ্যে ভালোবাসার অনুভূতিটা তখন ছিল, এবং ও এই কথা বলার পরে আমি ওর প্রতি যে একটা অন্যরকম অনুভূতি সেটা আমার জাগ্রত হলো ভেতর থেকে, এবং আমিও তখন ওকে বললাম যে হ্যাঁ হিংসা, আমিও তোমাকে খুব বেশি ভালোবাসি এবং আমি তোমার সঙ্গে সবসময় থাকতে চাই। তো ওই দিন আমি খুব খুশি ছিলাম, আমার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ ছিল। তো যে ওর কথা মতো আমি আসলে পরবর্তী পড়াশোনাগুলো খুব দ্রুত শেষ করতে থাকি এবং উইদিন 2 ইয়ার্স আমি আসলে বাকি পড়াশোনাগুলো শেষ করে ফেলি। তখন আমার বয়স 18 বছরের কাছাকাছি হবে। তো আমি তখন কিন্তু অ্যাডাল্ট। হিংসা আমার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে আসে। ওর মূলত কথা হচ্ছে কি, আমি আসলে আমাকে হচ্ছে গিয়ে ওর গজল শোনাতে হবে, কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাতে হবে। আমার নাকি ওর এসব খুব ভালো লাগে। তো এই 2 বছর ম্যাক্সিমাম দিনই আমি রাত্রেবেলা বাসায় থাকিনি। আমি বাড়িতে থাকলেও আমাকে নিয়ে যেত, ওই মাদ্রাসা থাকলেও আমাকে নিয়ে যেত এবং আমরা গল্প করতাম। ও আমাকে মাঝখানে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যেত এবং বলতো কি যে আমরা আমাদের এলাকার বাইরে বের হতে পারি না, এই জন্য তোমাকে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারছি না। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি যে আমার সঙ্গে আছো এটা আমার জন্য অনেক, এবং আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, আমাকে কখনো ছেড়ে যেও না তুমি, ঠিক আছে? আমাকে তখন বললো পরীরা বা জিনেরা যদি একবার কাউকে পছন্দ করে তাহলে তাকে আসলে ছেড়ে যায় না, আমিও তোমাকে কখনো ছেড়ে যাব না। তো আমাকে সবসময় এই কথাটা বলতো এবং আমিও ওর এই কথা বিশ্বাস করতাম এবং আমরা একে অন্যকে খুব বেশি ভালোবাসতাম। তো সব মিলিয়ে এরকমভাবে কিন্তু আমাদের সময় কাটছিল। আমি এখান থেকে হাফেজ হলাম, আমাদের মাদ্রাসা থেকে পাগড়ি নিলাম এবং আমি একটু বড় হলাম। তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওকে আমি বিয়ে করব, এবং আমি যেহেতু বড় হয়েছি, একটু অ্যাডাল্ট হয়েছি, 18 বছর পার হয়েছে আমার। তো ওই টাইমটাতে 18 বছর প্রায় পার হয়ে গিয়েছিল আমার, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওকে আমি বিয়ে করব। তবে এখন না, আরও কিছুদিন পার হোক, আমি মাওলানাটা শেষ করে তারপর হচ্ছে কি আমি কোনো একটা কর্মে ঢুকবো, তখন আমি ওকে বিয়ে করবো আসলে। তো এর মাঝখানে আমাকে হচ্ছে গিয়ে বাড়ি থেকে ওই শহরের একটা মাদ্রাসায় পাঠানো হয় এবং ওইখান থেকে হচ্ছে গিয়ে আমার বাকি পড়াশোনা আমি শেষ করবো ভেবেছিলাম। তো যাই হোক, আমি ওখানে গিয়ে 1 বছর মোটামুটি পড়াশোনা করি। এই 1 বছর একটা কাহিনী ঘটেছে কি,
ও হচ্ছে গিয়ে আমাদের ওই মাদ্রাসায় এখানে যেতে পারতো না, কারণ ওইখানে নাকি মাদ্রাসায় বড় বড় হুজুররা ছিল এবং আমাদের মাদ্রাসা বন্ধ দেওয়া ছিল জিনেদের জন্য, আসলে জিনেরা যাতে প্রবেশ না করতে পারে। এবং সেই সাথে যেহেতু এখানে হুজুরদের একটা আলো অন্যরকম মেলা ছিল, সেহেতু ওইখানে জিনেরা প্রবেশ করবে এরকম কোনো স্বাভাবিক বিষয় ছিল না। তো ওর সঙ্গে দেখা করতে হলে আমাকে বাড়িতে আসতে হতো এবং আমি প্রায় সপ্তাহে 2 দিনই আমি বাড়িতে থাকতাম, এই জন্য হুজুরদের কাছ থেকে কম বকা খাইনি আমি। তো সব মিলিয়ে আমার সময় কিন্তু ওর সঙ্গে খুব ভালো কাটছিল মাশাআল্লাহ। এরকম একটা সময় আসলে আমার অতীত, এরকম একটা সুন্দর সুন্দর স্বর্ণালী অতীত ছিল, সেটা আসলে আমি এখন পর্যন্ত মাঝে মধ্যে আমার অন্যান্য সবাইকে বলি, বন্ধু বান্ধবদেরকে বলি যে আমি আসলে আমার সঙ্গে পরবর্তীতে এরকম একটা ঘটনা ঘটবে সেটা কিন্তু আসলে অকল্পনীয় ছিল। তো আমাদের হচ্ছে বিয়ে করার কথা ছিল আমার হাফেজি শেষ হওয়ার কিছুদিন পরেই, তখন আমি কিন্তু ভালোই বড় হয়ে যাবো, 20-21 বছর বড় হয়ে বয়স হয়ে যাবে আমার। তো বিয়ে যে আমরা করবো সেটা আমরা আমার বাড়িতে কাউকে জানাবো না, তবে আমি হচ্ছে কি আমার আম্মাকে জানাতে চাইছিলাম যে আমি আমার আম্মাকে জানাবো যে আমি এরকম একটা মেয়েকে পছন্দ করি এবং আমরা একে অন্যকে খুব ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই, তুমি আসলে কীভাবে নিবে সেটা জানি না, এরকম আমি বলতে চাইছিলাম। তো যেদিন হচ্ছে কি আমি ওকে আমার আম্মাকে বলতে চাই, তো সেদিন হচ্ছে কি হিংসার আসার কথা ছিল, তো হিংসা কিন্তু ওদিনকে আসলে আসেনি। আমি হিংসার জন্য বসেছিলাম। আমি আজকে হচ্ছে আমার সবথেকে জীবনের সবথেকে বড় দিন, কারণ হচ্ছে গিয়ে আমি মাওলানাটা শেষ করে ফেলেছি এবং শেষ করে আমি পরবর্তীতে মুফতিতে ভর্তি হব। তবে ওকে আমি বিয়ে করে আমি শহরে যাব, ঢাকায় যাব এবং ঢাকায় গিয়ে আমি হয়তো কাউকে পড়াবো এবং সেই টাকা পয়সা দিয়ে আমি আমার মতো চলবো এবং পরবর্তী পড়াশোনা যে মুফতি আমি পড়াশোনা করব। তো এরকমই সিদ্ধান্ত ছিল আমার। তো ওদিন কিন্তু আমি ওকে বলেছিলাম যে অমুক দিন আমার এমন হবে, পাগড়ি দিবে, আমি কিন্তু মাদ্রাসা থেকে চলে এসে সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব। তো ও তখন আসলে ওই রাত্রেবেলা আমার সঙ্গে কোনোভাবে দেখা করতে আসে না। আমি সারা রাত আমি সেখানে দাঁড়িয়ে থাকি। আমাদের বাড়ির পাশে একটা ভিটা আছে এবং ভিটার ওখানে একটা মাচা পাতা আছে, সেই মাচার উপরে আমি হচ্ছে গিয়ে ওর জন্য অপেক্ষা করতাম এবং ও আসতো প্রত্যেকদিন। তো ওই দিন ও আসলো না। তো আমার আসলে ওর ওই কথা ভেবে খুব খারাপ লাগছিল যে ও কেন আসলো না ওই রাতের বেলা। তো আমি এর পরের দিন টানা 1 সপ্তাহ ওর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ও আসলে ওই মাচার উপর আর ওই 7 দিনে আর আসেনি। তো যাই হোক, 8তম দিনে আমি যখন ওর জন্য অপেক্ষা করছি, তো তখন আমি খেয়াল করলাম দূর থেকে একটা পাখির মতো বিশাল একটা জিনিস ভেসে আসছে আমার দিকে এবং সেই জিনিসটা আমার কাছে এসে মানুষের রূপ নিল এবং মানুষের একটা ছেলে আর কি। তো সেই ছেলেটা হচ্ছে গিয়ে আমার কাছে এসে বলল যে আমাকে হিংসা আপু পাঠিয়েছে এবং সে আমাকে একটা কথা বলে পাঠিয়েছে যে আপনি এইটাতে কষ্ট পাবেন না এবং সেই সাথে আপনি দয়া করে ওকে ভুলে যাবেন, এরকম একটা কথা আমাকে যখন বলল। তো সেই কথা বলার পরে আমার আসলে বুকের ভিতরে একটা বাড়ি মেরে উঠলাম, বললাম যে কী হয়েছে হিংসার? তো তখন ওই ছেলেটাও একটা জিন ছেলে এবং সে আমাকে বলল যে হিংসা আপু হচ্ছে গিয়ে বিয়ে হয়ে গেছে এবং ওর বাবা মা জানতে পারছে যে ও একটা মানুষের সাথে মেলামেশা করতেছে, তো যার কারণে ওইখানকার একজন জিনের সঙ্গে ওকে বিয়ে দিয়ে দিছে জোর জবরদস্তি করে। আপু বিয়ে করতে চায়নি, আপু হচ্ছে গিয়ে অসুস্থ এবং আপু হচ্ছে গিয়ে সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু আসলে বেঁচে গিয়েছে। তো যাই হোক, বিয়ে হয়ে গিয়েছে। এখন আপু আমাকে এই কথাই বলার জন্য পাঠিয়েছে যে আমাকে যেন ভুলে যায়, আমি আর কোনোদিন মানুষের পৃথিবীতে আসবো না এবং আমার কাছে আসবো না। তো এই কথা বলার পর আসলে আমি হাওয়া করে কান্না করতে শুরু করি। তো ওই হাওয়া করে কান্না করা দেখে আমার আশেপাশের যে বাড়িঘর লোকজন ছিল, আমার এক ভাই ছিল, তো ওই ভাই আমার কাছে আগায় আসে, বলে কী হয়েছে আসিফ, এখানে বসে বসে কান্না করতেছি কিসের জন্য? তো ততক্ষণে ওই ছেলেটা চলে গেছে, জিন ছেলেটা, ওকে আমি কিছু বলবো তারা কেউ চলে গেছে। আর জিনেদের কাছে তো আমি চাইলেই দেখা করতে পারবো না। তো ও আমাকে তখন ধরে বাড়িতে নিয়ে যায়, নিয়ে আমাকে বলে যে কী হয়েছে। তো আমি তো কাউকে বলতে পারতেছি না যে আমার কী হয়েছে এবং আমি কীরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি তখন কান্না করতে শুরু করি প্রচণ্ড পরিমাণ, আমার সারা রাত ভরে প্রায় কান্না করি। আমার আম্মা বলে কী হয়েছে বলবি তো? আমি বললাম না, আমার কিছু হয় নাই। তো এরকম করে প্রায় আরও সপ্তাহখানেক কেটে যায়। আমি হিংসার জন্য অপেক্ষা করতে থাকি, ওখানে গিয়ে প্রত্যেকদিন অপেক্ষা করতাম। তো এক প্রকার করতে করতে আমি প্রায় পাগল হয়ে যাই। আমার আম্মা বলে কিছু কী রে বাজান, তো কী হয়েছে, তুই এরকম এখানে বসে থাকিস কিসের জন্য? তো তখন আমি আমাকে সমস্ত ঘটনা বললাম যে এরকম একটা পরী মেয়ে ছিল, তো ওর আব্বা হচ্ছে জোর জবরদস্তি করে অন্য কোনো জিনিসের সাথে বিয়ে দিয়ে দিছে, ওর সাথে আমার বিয়ে করার কথা ছিল কয়দিন পরেই। তো ওই এমনটা আমার সঙ্গে কেন করলো? আমাকে সবসময় ওয়াদা করতো, বলতো যে আমরা কখনো কাউকে ছেড়ে যাই না, একবার যদি কাউকে ভালোবাসি, পছন্দ করি, তো আমাকে এরকমভাবে ছেড়ে কেন গেল? তো আমি আম্মার কোলে শুয়ে সেদিনকে কান্না করলাম। ও বললো কি যে বাজান তুই কিছু মনে করিস না, আসলে জিনেরা কিরকম হয় আমি জানি না, তবে ও যেহেতু চোখে ছেড়ে চলে গেছে, আমার মনে হয় যে তোর আগানো উচিত অন্য সামনের দিকে, আমি তোকে বিয়ে করাবো। তো আমি বললাম কি যে না আম্মা, আমি এখন বিয়ে করবো না। তো যাই হোক, অনেক কষ্ট পেয়েছিলাম আমি এবং প্রায় 2 মাস আমি বাড়িতে ছিলাম, আমি মাদ্রাসায় ভর্তি হইনি কোথাও।
খুব কষ্টে আমার দিন কেটেছে। ওই দিনের পর থেকে হিংসা আমার কাছে আর জীবনে কোনোদিন আসেনি, এবং কেন আসেনি আমি সেটা প্রশ্ন ওর কাছে করবো না। ওর বিয়ে হয়েছে ভালো কথা, আমার কাছে তো আসতে পারতো, আমার সঙ্গে দেখা করতে পারতো, বা আমাকে বলতে পারতো যে আমার এরকম সমস্যা। তো আসলে ওরও তো মূলত সমস্যা থাকতে পারে, কিন্তু ও এরকমভাবে আমার সঙ্গে দেখা করবে না বা আসবে না, এটা আসলে আমি মেনে নিতে পারি না। আমার কাছে খুবই খারাপ লাগে। তো ওই সালের ঘটনা 2011 11 কি 12 সালের ঘটনা। তো ওই টাইমটাতে আমি খুব খুব বেশি মানে দুঃখ কষ্টে ভুগতাম যে আমি সারাদিন রাত কান্না করতাম শুধু। তো মাদ্রাসায় আমি যখন মুফতিতে ভর্তি হই তারপরে আমি খুব কান্না করি এবং খুব খারাপ লাগতো আমার। তো এখানে আমার এক বন্ধু ছিল, তো আমি আমার বন্ধুর সাথে সমস্ত ঘটনাটা শেয়ার করি। তো আমার বন্ধু আমাকে মূলত হচ্ছে গিয়ে তখন সান্ত্বনা দেয় যে সমস্যা নেই, কিছু হবে না, সামনে ভালো কিছু আছে তোর জন্য। তো যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো। তো আমি যখন মুফতি শেষ করি আমার পরবর্তীতে আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেয়। তো 2016 সালের দিকে তখন হচ্ছে গিয়ে বাড়ির এক প্রকার চাপে, এবং আরেকটা সুন্দরী মেয়ে ছিল, এবং সে আসলে আমার জীবনে আসার পর আমার ওই অধ্যায়টা, আমার পাঠটা আসলে ভুলিয়ে দিয়েছে। সে আসলে খুবই সুন্দর একজন, ভালো একজন স্ত্রী, মন মানসিকতার দিক থেকে, এমনিতে রূপগত সৌন্দর্য তো তার আছেই। তো যাক, বিয়ে করার পরে আমার দুটো সন্তান হয়েছে, দুটোই কন্যা সন্তান, এবং তাদেরকে নিয়ে এখন আমার সংসার। তবে মাঝে মধ্যে আমার এই হিংসার কথা মনে পড়ে, সেই সময়টার কথা। তো মনে পড়লে তো এখন আর কিছু করার নেই, ও আসলে আমার কাছে আর কখনো আসেনি। তবে আমার এতটুকু মনে হয় যে আমাকে দূর থেকে হয়তো ও দেখে, কিন্তু ওকে আমি দেখতে পাই না। তো এই দুঃখ আমি কোথায় রাখবো আমি জানি না, তবে মাঝে মধ্যে ওর কথা মনে হলে খুব কষ্ট লাগে, আমার খুব খারাপ লাগে। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। প্রিয় দর্শক, আশা করি আপনাদের ওনার ঘটনাটি ভালো লাগলো, আসিফের ঘটনাটি ভালো লাগলো। ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে ভালোবাসা এমন কেন হয় জানি না। একটা গান আছে, ভালোবাসা কেন এত অসহায়। আসলেই অসহায় ভালোবাসা আমাদের কাছে। কেন এরকমভাবে মানুষকে ছেড়ে যায়, জিন মানুষকে ছেড়ে যায়, বা জিন জিনকে ছেড়ে যায়, ভালোবাসার মানুষকে কেন মানুষ ছেড়ে যায়, এটা আসলে আমার মাথায় আসে না। তো হাজার দুঃখ কষ্ট হলেও সকলকে একত্র হওয়া উচিত আর কি, ভালোবাসা। তো যাই হোক, ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর বরাবর মতো আমি কণ্ঠে আর ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা আমার কণ্ঠে সমস্ত গল্পগুলো উপভোগ করেন। কেমন লাগে আমার কণ্ঠ এবং আমার কণ্ঠে আপনার গল্পগুলো শুনতে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা আমার গল্প শোনেন তারা সবাই প্রত্যেকে একটা করে কমেন্ট করবেন প্লিজ। একটা করে কমেন্ট করতে কিন্তু টাকা পয়সা লাগে না বা কোনো কিছু দেওয়া লাগে না। আপনারা একটা ইমোজি হলেও একটা কমেন্ট করবেন, কোনো কিছু লেখা লাগবে না, জাস্ট একটা মেসেজ রেখে যাবেন, একটা দাড়ি কমা হলেও আপনারা একটা কমেন্ট করে যাবেন। এতে করে আমার ভালো লাগবে যে আপনারা আমাকে নিয়ে কি চিন্তা করেন এবং আমাকে কতখানি ভালোবাসেন, সেটার বহিঃপ্রকাশ এই ভিডিওর ডেসক্রিপশনে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা দেখিয়ে দিন যে কতগুলো কমেন্ট আসে এই ভিডিওতে এবং লাইক আসে, আমি সেটা দেখব। এবং আপনারা যদি আপনার জীবনে ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো জীবনের ঘটনা নিয়ে। আমরা কিন্তু এপিসোড 27 শেষ করে ফেললাম ভূত বাক্সের। আগামী পর্বে 28 নম্বর এপিসোড আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন ভূত বাক্স বাই আর ইমরান।